হচ্ছে অবশেষে আশঙ্কায় সত্য হলো, ফাঁদে পা দিল বিএনপি জামাত। যদি বিএনপি জামাতকে ধর্ম ব্যবসায়ী এবং মৌলবাদী হিসেবে চিহ্নিত করে, তাহলে এই অপবাদের দাগ কিন্তু বিএনপির উপরই আসে। কেননা গত ১৬ বছর তো বিএনপির সঙ্গে জামাত যুক্ত ছিল। জামাত ধর্ম ব্যবসায়ী বা মৌলবাদী হওয়া সত্ত্বেও কেন বিএনপি এতদিন তাদের সঙ্গে রেখেছে? এর দায় কি বিএনপির নেই? অনেকটাই প্রকাশ্যে বাংলাদেশের দুই রাজনৈতিক দল বিএনপি জামায়াতের দ্বন্দ্ব। একে অপরের সমালোচনায় সরব দুই দলের নেতাকর্মী। ৫ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ৫ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে, এখন এরা। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা আশঙ্কা করা হচ্ছিল যে ৫ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে নিয়ে এক্সট্রা টেরিটরি কনস্পিরেসি হবে। সেই আশঙ্কা অবশেষে সত্য প্রমাণিত হচ্ছে। ইতিমধ্যে ফাঁদে পা দিয়েছে গণ অভ্যুত্থানের পক্ষের ৩ বড় স্টেক হোল্ডার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্রদের অংশটি। তবে দুটো দল যেভাবে দায়িত্বশীল অবস্থায় থেকে প্রথমত জুলাই আগস্ট গণহত্যার বিচার সম্পন্ন করার দায়িত্ব ছিল, সেই জায়গাটি থেকে দুটো দলই খানিকটা সরে গিয়েছে। অনেকে বলতে পারেন যে দুটো দলকে কেন আনছেন? অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন। আমি আমার সাংবাদিকতার দৃষ্টিভঙ্গিতে এই কথাগুলো উপস্থাপন করতে চাই, তথ্য দেব, পর্যালোচনা করতে চাই। এক্সট্রা টেরিটরি কনস্পিরেসি কি? আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থান জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হলেও আমাদের প্রতিবেশী বিশাল আকৃতির দেশটি এটাকে খুব একটা স্বাভাবিকভাবে নেয়নি। যদিও একটা ক্যামোফ্লেজ ধারণ করে এখনো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উত্তরণের একটা দৃশ্যমান চেষ্টা আছে, কিন্তু ভেতরে ভেতরে তো অনেক কিছু হচ্ছে। কারণ গণ অভ্যুত্থানের সামগ্রিক আয়োজন আমাদের প্রতিবেশী দেশের পক্ষে কোনোভাবেই যায়নি। কেন যায়নি সে আলাপ যদি করি, সে আলাপ অনেক বড় হবে। তবে ছোট আকারে বলা যায় যে প্রতিবেশী দেশ কেবলমাত্র একটি সরকার, কেবলমাত্র একটি দল এবং একজন ব্যক্তির সঙ্গে শক্তপোক্ত সম্পর্ক গড়েছিল। প্রতিবেশী দেশও না বলে আমরা যদি আরো সূক্ষ্মভাবে বলি যে আমাদের প্রতিবেশী দেশের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি। যাই হোক, এক্সট্রা টেরিটরি কনস্পিরেসির মূল বিষয় হচ্ছে বাংলাদেশের গণ অভ্যুত্থানের ৩ গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের মধ্যে বিভেদ তৈরি করা, এই গণ অভ্যুত্থানের মর্মার্থকে দুর্বল করে দেয়া। গণ অভ্যুত্থানের তাৎপর্য, গণ অভ্যুত্থানের যে মাহাত্ম্য, সেটাকে দুর্বল করা গেলে আবারও এখানে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করা যাবে। এই চক্রান্ত দেশে বিদেশে নানা পক্ষ থেকে হচ্ছে। সেই চক্রান্তের ফাঁদে ইতিমধ্যে পা দিয়েছে বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত। ছাত্রদের পক্ষের সঙ্গেও বিএনপির দূরত্ব তৈরি হয়েছে। তার মানে ৩টি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এখন পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে জামাতের পক্ষ থেকে একটি বক্তব্য আসে যে বাংলাদেশে দুটি পরীক্ষিত দল সেনাবাহিনী এবং জামাত। এই বক্তব্য নিয়ে বিএনপির মধ্যে তোলপাড়। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা তুমুল নেতিবাচক মন্তব্য করছেন এই বক্তব্যের উপর ভিত্তি করে। অন্যদিকে ২-৩ দিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি একটি বক্তব্য দিয়েছেন, একদল খেয়ে গেছে, আরেক দল খাবার জন্য রেডি হয়ে আছে। এই বক্তব্যকেও বিএনপি স্বাভাবিকভাবে নেয়নি। তুমুল নেতিবাচক প্রতিক্রিয়া দেখানো হয়েছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অনুষ্ঠান থেকে জামাতের বিরুদ্ধে শক্তভাবে অবস্থান নিয়েছে বিএনপির শীর্ষ নেতারা। কেন এমনটি হচ্ছে? প্রিয় দর্শক, দুটো রাজনৈতিক দলকেই দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হওয়া প্রয়োজন। দুটো দায়িত্বশীল দলের মধ্যে কেন এটা হবে? কারণ ১৬ বছর দুই দলই ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে ফ্যাসিবাদের। এখন সুসময়ে, যে সময়ে নির্বিঘ্নভাবে কাজ করতে পারছে বিএনপি এবং জামাত, সেই সময়ে কি আসলে নিজেদেরকেই পরস্পর প্রতিপক্ষ ভেবে ধ্বংসের পথ তারা বেছে নেবে? প্রিয় দর্শক, আমরা বিপ্লব পরবর্তী সময়ে কি দেখছি? কতগুলো নেতিবাচক বিষয় দেখছি। সেই পুরনো অভিযোগ এবং পুরনো বয়ানের পুনরাবৃত্তি, যেটাকে বলা হতো ফ্যাসিবাদের বয়ান, যেটা হচ্ছে প্রতিবেশী দেশ থেকে আমদানি করা বয়ান, স্বাধীনতা বিরোধী রাজাকার ধর্ম ব্যবসায়ী। অবশ্যই এই নেতিবাচক কথাগুলোর সঙ্গে এই নেতিবাচক গুণ বিশিষ্ট মানুষ থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে যখন এই দেশে রাজনীতির মধ্যে এই বয়ান ঢুকে যায়, তখন বিভক্তির একটা ভয়াবহ দেয়াল তৈরি হয়। অন্যদিকে এই সব বক্তব্যের পরিপ্রেক্ষিতে জামাতও
বিভিন্ন পর্যায়ে জবাব দেওয়া শুরু করেছে। প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন যে ফ্যাসিবাদের বয়ান কেন চলবে বাংলাদেশে? কারণ এই বাংলাদেশে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, ৫ই আগস্ট গণ অভ্যুত্থান তৈরির জন্যে ব্যাপক রক্ত দিতে হয়েছে। এখানে বিএনপির নেতাকর্মীরা যেমন রক্ত দিয়েছে, জামাতের নেতাকর্মীরা রক্ত দিয়েছে, ছাত্ররা দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও তুমুল এবং জোরালো অবস্থান নেওয়া হয়েছে। বামপন্থীদেরও কোনোভাবে খাটো করা যাবে না, তাদেরও ভূমিকা রয়েছে। অন্যান্য দলগুলোর তো রয়েছে, সে যত ছোট দল হোক না কেন। তাহলে যখন সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে নেবার ক্ষেত্রে বা গণ অভ্যুত্থানের পরের প্রেক্ষাপটে যারা নিহত হয়েছেন, যাদেরকে আমরা শহীদ বলছি, যারা আহত হয়েছেন, অঙ্গহানি হয়েছে, তাদের বিচারের জন্য একাট্টা হয়ে সবাই সরকারকে বারবার তাড়া দেবে, এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু সেটা হলো না। না হয়ে কি হলো? এক্সট্রা টেরিটরি কনস্পিরেসির যে বড় অনুঘট, পরস্পর বিরোধী মন্তব্য, পরস্পর বিরোধী বয়ান আবারও ছুড়ে দেয়া এবং দ্বিধা বিভক্ত অবস্থায় যোজন যোজন দূরত্ব তৈরি করা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিপ্লব পরবর্তী বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ দল বিএনপি এবং জামাত যদি সিদ্ধান্ত নিয়ে থাকে যে তারা আর কোনো জোট করবে না, বিএনপির সঙ্গে এতদিন জামাত জোটে ছিল, তবে বিভিন্ন সময়ে এই সম্পর্ক কখনো উষ্ণতায় গেছে, কখনো শীতলতায় নেমেছে। কিন্তু এখন যদি তারা সত্যিকার অর্থেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে যে দুটি দল আলাদা আলাদাভাবে নির্বাচনের মাঠে লড়বে, তারপরেও প্রশ্ন হচ্ছে নতুন বাংলাদেশে কি এই ধরনের বাক যুদ্ধ চলতে পারে? আমরা তো চেয়েছি একটা সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ, একটা মুখ দেখাদেখির বাংলাদেশ। গত ১৬ বছরে শুধুমাত্র ভিন্ন মতের কারণে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ ছিল। গত ১৬ বছরে আমরা প্রকটভাবে রাজনৈতিক সাম্প্রদায়িকতাকে দেখেছি। যদিও রাজনৈতিক সাম্প্রদায়িকতা শুরু হয়েছে স্বাধীনতার পর থেকেই, কিন্তু এই ১৬ বছরে আরো জেঁকে বসেছিল আমাদের সর্বত্র। তো এখন সেগুলোরই পুনরাবৃত্তি আস্তে আস্তে হচ্ছে, একজন আরেকজনের কথার উত্তর দিতে গিয়ে বাকযুদ্ধ পরিণত হচ্ছে ফ্যাসিবাদের অন্য রূপে আমাদের সামনে হাজির হতে আমরা দেখছি। এখন কি করা প্রয়োজন? ফ্যাসিবাদের বয়ান বন্ধ করতে হবে। ধরুন, ফ্যাসিবাদের একটা বয়ান হচ্ছে ধর্ম ব্যবসায়ী মৌলবাদী। যদি বিএনপি জামাতকে ধর্ম ব্যবসায়ী এবং মৌলবাদী হিসেবে চিহ্নিত করে, তাহলে এই অপবাদের দাগ কিন্তু বিএনপির উপরই আসে। কেননা গত ১৬ বছর তো বিএনপির সঙ্গে জামাত যুক্ত ছিল। তাহলে জামাতকে মৌলবাদী এবং ধর্ম ব্যবসায়ী গুণে এরা সমৃদ্ধ হওয়া সত্ত্বেও, জামাত ধর্ম ব্যবসায়ী বা মৌলবাদী হওয়া সত্ত্বেও কেন বিএনপি এতদিন তাদের সঙ্গে রেখেছে? এর দায় কি বিএনপির নেই? অন্যদিকে ধরুন, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা দখলবাজি, চাঁদাবাজি, অন্যান্য জনগণ বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হচ্ছে বলে অভিযোগ তোলা হচ্ছে বা অভিযোগ আছে, বিভিন্ন জায়গায় জড়িত হচ্ছে, যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার হুঁশিয়ারি করছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, বিএনপির পক্ষ থেকে তো কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়নি নেতাকর্মীদের যে তোমরা চাঁদাবাজি করো। তাহলে এই চাঁদাবাজির জন্য পুরোপুরি যদি বিএনপির উপর দায় দেওয়া হয়, বিএনপির শীর্ষ নেতৃত্বকে এর জন্য দায়ী করা হয়, তাহলে কি যথার্থ হবে? তাহলে এখানেও একটা প্রশ্ন আসে যে আপনারা তো, মানে জামাতকে বলছি, আপনারা তো ১৬ বছর ধরে বিএনপির সঙ্গে ছিলেন। তাহলে এরা যে চাঁদাবাজি করছে, আপনাদের সংস্পর্শে এসেও কি তারা ভালো হতে পারেনি, বা এর দায় কি আপনাদের নেই? কারণ আপনাদের তো জোটসঙ্গী, জামাতের জোটসঙ্গী বিএনপি। বিএনপির চাঁদাবাজি যদি বিএনপির সামগ্রিক আচরণ হয়, এটাকেই যদি বিএনপির বৈশিষ্ট্য ধরা হয়, তাহলে সেই দায় কি জামাত এড়াতে পারে? আবার অন্যদিকে জামাত যদি রাজাকার, ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী হয়, তার দায় কি বিএনপি এড়াতে পারবে? সুতরাং অনেক জটিল পরিস্থিতি। সকল ফুটেজ, ডকুমেন্ট, পত্রপত্রিকার তথ্যাদি জাতির সামনে উপস্থাপিত আছে। লুকিয়ে যাবার কোনো সুযোগ নেই। বিএনপি এবং জামাত গত ২ দশকে যে সম্পর্কের সেতু করেছে, সেই সম্পর্কের সেতুর তথ্যাদি তো এদেশের মিডিয়া ধারণ করে রেখেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে আছে। একজন আরেকজনের বিরুদ্ধে যখন বিষোদ্গার করছে, তখন সেই দায়, সেই কাদা দুটো দলের গায়ের উপরই লাগছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি জামাতের শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করতে পারে, আবার জামাত বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে যদি কাজ করে, তাহলে সঠিক পথে চলাটি হয়। সুতরাং এখনো কিছুটা সময় আছে, দ্রুত সময় পেরিয়ে যাচ্ছে। যদি দুটি দল উপলব্ধি না করে, কেউ কেউ বলতে পারেন, ইতিমধ্যে বলছেন যে কেন দুটি দলের কথা বলছেন? একদল চাঁদাবাজি করছে, তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত বেশি হচ্ছে, তাহলে তাদেরকে বলছেন না কেন? না, দুটি দলই যদি দায়িত্বশীল না হয়, দুটি দল যদি সর্বোচ্চ আন্তরিকতা না দেখাতে পারে, তাহলে এই পরিস্থিতির উত্তরণ হবে না। সোশ্যাল মিডিয়ায় অনেক জামাতের কর্মী ভাইরা বলছেন যে চাঁদাবাজদের সঙ্গে কখনোই আমাদের ঐক্য হবে না। আমার প্রশ্ন হচ্ছে যে জামাত দীর্ঘদিন বিএনপির সঙ্গে রাজনীতি করেছে।
বিএনপি নেতাদের সঙ্গে সখ্যতা রয়েছে, আন্তরিকতা রয়েছে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের লড়াকু দল হিসেবে দুটি দলই একটা রক্তগঙ্গা পেরিয়ে এসেছে। তাহলে কেন দুটি দল এক বিন্দুতে সমঝোতায় আসতে পারবে না দেশপ্রেমের ক্ষেত্রে, দেশকে পুনর্গঠনের ক্ষেত্রে? একবার কি ভেবে দেখবেন? অন্যদিকে এই যে ছাত্রদের একটা প্রতিনিধিত্বকারী সংগঠন তৈরি হচ্ছে, তাদের অবিলম্বে শক্তপোক্ত অবস্থান তৈরি করতে হবে। নইলে বিপ্লব বেহাত হয়ে যাবে। যাদের নেতৃত্বে বিপ্লব সাধিত হয়েছে, তাদের অবশ্যই একটা বড় অবস্থান থাকা প্রয়োজন। জনগণ এমনটি প্রত্যাশা করে। সবাই ভালো থাকবেন। অনেকটাই প্রকাশ্যে বাংলাদেশের দুই রাজনৈতিক দল বিএনপি জামায়াতের দ্বন্দ্ব। একে অপরের সমালোচনায় সরব দুই দলের নেতাকর্মীরা। এবার এ বিষয়ে বিএনপিকে নিয়ে মন্তব্য করেছেন প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তৃতীয় ছেলে মাসুদ সাঈদী। কিন্তু কি বলেছেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। 5ই আগস্টের পর আমরা কি ব্যাং আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি। আপনাদের 71-এর অর্জন কি? আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি 5ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। ওই যে কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছে না? ভাই রে, রাজনীতি করবেন স্বনামে আসে। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন এসেছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে আগামী নির্বাচনকে সামনে রেখে এখন মুখোমুখি বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘদিন রাজপথে একসাথে সহাবস্থানে থাকা দুই দলের নেতাকর্মীরা এখন একে অপরের সমালোচনায় মেতে উঠেছেন। এবার সেসব বিষয়ে কথা বলেছেন প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সেজ ছেলে মাসুদ সাঈদী। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 9 জানুয়ারি নিজের ফেসবুক পোস্টে মাসুদ সাঈদী উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রোগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্পর্কে কিছু বিদ্বেষমূলক ফেস্টুন ও মঞ্চে রাখা বক্তব্য বিএনপি জামায়াতের সম্পর্কের মধ্যে চরমভাবে বিভাজন উস্কে দিবে। আজকের এই প্রোগ্রামের পরে দেশবাসীর মনে প্রশ্ন দেখা দিয়েছে, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অনুমোদন নিয়েই বিএনপির কিছু নেতা এসব বক্তব্য বিবৃতি দিচ্ছেন কিনা। মাসুদ সাঈদী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নামক যে ব্যবসা বিএনপি করতে যাচ্ছে, সে ব্যবসা যে একটি অলাভজনক ব্যবসা এবং এতে চেতনা ব্যবসায়ী দল ও দেশের ক্ষতি হয়, তা তো এখন আর কাউকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। চেতনার এই ব্যবসা করে আওয়ামী লীগই তার পুঁজি ঠিক রাখতে পারে নাই, আর নব্য যারা এই ব্যবসা করার চেষ্টা করছেন তারা তো তাদের আমছালা সবই শেষ করবেন। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কাছে জিজ্ঞাসা, আওয়ামী লীগ যা করে নিজ ও দেশকে ধ্বংস করেছে, সেই সব কাজ বিএনপির মতো জনপ্রিয় একটি দলের করাটা কতটা যুক্তিযুক্ত, কতটা গ্রহণযোগ্য। সাঈদী পুত্র বলেন, দেশের মানুষ তো একথাই বলছে, 71-এর চেতনা দিয়ে বিরোধী মতকে দমন করা, জামাত শিবিরকে ধর্ম ব্যবসায়ী, রক কাটা বলে ট্যাগ দেওয়া, 72-এর সংবিধানে আস্থা রাখা, এসবের জন্য তো আওয়ামী লীগই ছিল। নতুন করে বিএনপিকে আর কি দরকার? লীগের পথে কোনো কল্যাণ নেই, বরং লীগের পথ যারাই ধরবে তাদেরকে দেশের মানুষ বর্জন করবে, এটাই প্রমাণিত। পোস্টে মাসুদ সাঈদী প্রশ্ন তুলে বলেন, গত 23 বছরে বিএনপি কখনো জামাত শিবিরকে রক কাটা, ধর্ম ব্যবসায়ী বা রাজাকার মনে করেনি। তবে হঠাৎ কেন এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলো? তিনি মনে করেন এটি কিছু নেতার স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ডের ফসল, যারা নির্বাচনী ফায়দা হাসিলের জন্য দলীয় ঐক্যে ফাটল ধরাচ্ছে। সাঈদী পুত্র জানান, দেশের মানুষ বিএনপি এবং জামায়াতের মধ্যে কোনো ভাঙন দেখতে চায় না, বরং দেশের বৃহৎ দুটি দলের ঐক্যবদ্ধ প্রয়াসে ফ্যাসিবাদ এবং মুজিববাদ চিরতরে নির্মূল করার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, বিভাজনের রাজনীতি, সংঘাত এবং অনৈক্যের পথ পরিহার করে সমন্বয়ের পথে হাঁটতে হবে। এটি শুধু দুই দলের নয়, বরং দেশের জনগণের জন্যও প্রয়োজন। ফেসবুকের সেই স্ট্যাটাসে তিনি ভবিষ্যৎ ক্ষতির বিষয়ে সতর্ক করে বলেন, বিএনপি যদি এই বিভাজনের রাজনীতি চালিয়ে যায়, তবে তা শুধুমাত্র দলীয় ঐক্যই নষ্ট করবে না, বরং আওয়ামী লীগকে আরও শক্তিশালী করবে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের বিভেদে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে, যা দেশের জন্য মোটেও কাম্য। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।